আর তাই তোমার প্রতি আমার অনুরোধ, কাল থেকে এই সংসার চালানোর দায়িত্ব আমার। পাগল ছেলে, বড় হয়ে দায়িত্ব বুঝে নিতে চায়। এতদিনে তোর মতো তোর বোন নিশ্চয়ই বড় হয়েছে, কিন্তু কোথায় আছে, কেমন আছে আল্লাহ জানেন। হ্যালো মিস রানী চৌধুরী। এই, আমি লোফার লাফাঙ্গা মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়াই না? এই মিথ্যে কথাগুলো বলার জন্য আপনাকে শাস্তি উপহার দিলাম। ভবিষ্যতে রাজা সম্বন্ধে না জেনে একটি কথাও বলবেন না, ওকে? এই যে শুনুন, আমি এই তুই কি করলি? হ্যাঁ, বললাম কমার্স ডিপার্টমেন্টের রানী কথা, আর তুই কিনা সায়েন্স ডিপার্টমেন্টের রানীকে চোট্টা মারলি। বলিস কি? তাহলে তো ভীষণ ভুল হয়ে গেল। এখন কি উপায়? ক্ষমা চেয়ে ভুল স্বীকার করা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার জীবন বৃত্তান্ত আর সার্টিফিকেট দেখেই বুঝতে পেরেছি চাকরি পাওয়ার সব যোগ্যতা আপনার আছে। আচ্ছা বলুন তো, এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার মতো ব্রিলিয়ান্ট মানুষের চাকরি হয় না কেন? মামা খালু বা টাকার জন্য নেই বলে। ভেরি গুড। তা আপনার কোনটি আছে? কোনোটাই নেই স্যার। তাহলে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন কেন? চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তাই যোগ্যতার উপর বিশ্বাস রেখেই ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, মদে অ্যালকোহল থাকে কেন? আমি এমকমের ছাত্র, দয়া করে কেমিস্ট্রি বা বায়োলজির কোনো প্রশ্ন করবেন না স্যার। আচ্ছা, মাথার উপর ফ্যানটি কিসের সাহায্যে ঘুরছে? বিদ্যুতের সাহায্যে। এটা কি কমার্সের সাবজেক্ট? না স্যার। তাহলে বললেন কিভাবে? কমন সেন্সে। ইয়েস, আর তাই বায়োলজি, কেমিস্ট্রি, কমার্সের সাবজেক্টের কথা ভুলে গিয়ে কমন সেন্সে উত্তর দিন। আচ্ছা, একজন সতী নারীর নাম বলুন তো। বিবি মরিয়ম। তাহলে কি আপনার মা অসতী নারী? নিশ্চয়ই কোনো অসতী নারীর গর্ভে আপনার জন্ম, তাই আপনার মায়ের নাম বলেননি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমি মুসলমান হিসাবে ইসলামের দৃষ্টিতে কথা বলেছি, আর তোরা আমার মাকে অপমান করে কথা বলেছিস। এই সমাজ শত্রু, দেশের কলঙ্ক, তোদের কারণে এদেশে আমার মতো হাজার মায়ের শিক্ষিত সন্তানেরা আজ বেকার হয়ে আছে। আমার মতো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন অনেক সন্তান তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি চাকরির আশায় তোদের মতো লোকদের দুয়ারে দুয়ারে ঘুরে, আর তোরা তাদের কপালে লাথি মেরে তাড়িয়ে দিস না। তাই সাবধান করে দিচ্ছি, নইলে জীবনের বিনিময় এই অপরাধের শাস্তি তোদের ভোগ করতে হবে। শুনে রাখ, তোদের কাছে যখন সার্টিফিকেটের কোনো মূল্য নেই, তখন এই হাত পায়ে কাজে লাগাবো। বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা, মুখে হাসি সবাই দেখে, কেউ দেখে না বুকে কত জ্বালা। লেখাপড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, আমি ভালো নাই বলে তাই চাকরিটা হলো না আমার। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিকশাওয়ালা।
বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা। হায় রে হায় রে হায় রে হায় হায় রে। পানিতে ভিজে আমি রিক্সা চালাই, হাই রোদে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই। ও হাই পানিতে ভিজে আমি রিক্সা চালাই, হাই রোদে পুড়ে আমি রিক্সা চালাই, ওই বড় লোকের তবু মনটা না পাই। ও পায়েতে ফেলি হয় মাথার ঘাম, তাই না কেহ তবু আমাদের দাম। গলি গলি ঘুরি ফিরি বড় পথে যদি চলি, মারে যে পুলিশওয়ালা। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা। বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা। শহরে যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় পানচাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল। ও এই শহরে যদি কবু লাগে হরতাল, ওই ট্যাক্সি মোটর গাড়ি হয় পানচাল, তাই আদর কদর করে দেয় বেশি মাল। ও সাথে নাই কোনো কালো ধোয়া, নষ্ট করে নাকি শুদ্ধ হাওয়া, তবে কেন বারে বারে তুলে দিতে আমাদের চায় যে উপরওয়ালা। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা। মুখে হাসি সবাই দেখে, কেউ দেখে না বুকে কত জ্বালা। লেখাপড়া শিখে আমি পথে ঘুরি হয়ে বেকার, মামু খালু নাই বলে তাই চাকরিটা হলো না আমার। আরে বলে বলে সবাই বলে এই জগতে আমি রিক্সাওয়ালা। মুখে হাসি সবাই দেখে, কেউ দেখে না বুকে কত জ্বালা। বুঝো না কেন? এই যে কোথায় কোথায় বাবাকে সন্তানেরা? এক্সকিউজ মি, আমরা শুধু 3700 নম্বরের গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই। হ্যাঁ হ্যাঁ, 3700 গাড়ি নাম্বারটি কার? ববি কিছু বুঝতে পারছিস? একেবারে মাছরাঙ্গা পাখি। একেবারে মাছরাঙ্গা পাখি। কি বললে? ওই গাড়িতে কে এসেছে?
এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এবার বলো, আমাকে খোঁজার কারণটা কি? আমাদের দেখেও কারণটা বুঝতে পারছেন না? দেখুন মিস, ভালো করে চেয়ে দেখুন। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিক্সা ভেঙে পার্স একটাও জায়গা মতো নেই। 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরও যে এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে, সেজন্য আল্লাহর কাছে শুকর করো। মিস, ইস্পাতের চাইতে কঠিন যে দেহ, আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি। তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে বাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত। কি? জি, শুনুন মিস, ধনীর দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন। রিক্সা মেরামতের জন্য 3000 আর প্যাসেঞ্জারদের চিকিৎসা বাবদ 2000। টাকা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? আপনারা তো টাকার গাছ, নাড়া দিলেই পড়ার কথা। বাজে কথা রাখো। তোমরা চাইলে যে আমি এখন নেব তা নয়, টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে। এই নাও, বিকেল 4টায় এই ঠিকানা দেখা করবে, বাট তুমি একা। হ্যালো মিস, হ্যালো হ্যালো মিস। আরে শালা, ভুল জায়গা তো আসলাম না? না, তুমি ঠিক জায়গা মতো এসেছো, কিন্তু এটা ফুটপাতের কোনো রিক্সা স্ট্যান্ড নয়। এই শহরের একজন নামি দামি ভদ্রলোকের বাড়ি। সুতরাং অভদ্রের মতো গলা ছেড়ে গলাবাজি করবে না। বলো কেন এসেছো? বাহ মিস বাহ, আপনার ভাবে বোঝা যাচ্ছে প্রাচুর্যের মাঝে ডুবে থেকে সকালের কথা বিকেলে ভুলে যান। যাওয়ারই কথা, কারণ খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নিলে এই ভুল হতো না। যা, 5000 টাকা দিয়ে দিন, আমি কেটে পড়ি। আমার কাছে ডিমান্ড করে কেউ কোনোদিন কিছু পায় না। যেহেতু প্রয়োজনটা তোমার, সেহেতু হাত পেতে দয়া ভিক্ষা চাইতে হবে। নো মিস নো, আমি কোনো দান খরচ চাইতে আসিনি যে আপনি আমাকে দয়া করবেন। আরে দয়া তো করেছে আমি, যার কারণে অপরাধ করেও আপনাকে আইনের সাজা ভোগ করতে হয়নি। আমি জানি তোমার মতো ছোট লোক দিনমজুরদের কাছে মান সম্মানের কোনো মূল্য নেই। তাই তো কলেজে তোমার সাথে বোঝাপড়া করে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাইনি। আরে আমার মতো মজুররা দিন মজুরি করে চলতে পারে, মরতেও পারে, কিন্তু আপনারা মজুর ছাড়া বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না। কারণ টাকা হচ্ছে আপনাদের ক্ষমতা, আর হাত পা আর সততা হচ্ছে আমাদের মতো দিন মজুরদের ক্ষমতা। ভালো ভালো আমার পাওনা টাকাটা দিয়ে দিন। দেব, দেবার জন্যই তো এখানে ডেকে এনেছি। আই, ওকে ওর পাওনাটা বুঝিয়ে দে। ইচ্ছে করলে শুধু 5000 টাকা নয়, তোকে সহ তোর পুরো বাড়িটা আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেরকম অমানুষ আমি নই। তাই কাল তুই নগর এলাকার রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিজ হাতে টাকাটা দিয়ে ক্ষমা চেয়ে আসবি। কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস। অবশ্যই মনে থাকবে। তবে শক্তির জোরে তুমি জয়ী হলেও টাকার জোরে আইনের মাধ্যমে আমি জয়ী হয়ে
এর প্রতিশোধ নেব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আমরা ওনার রিক্সা চড়ে যাচ্ছিলাম, তখন হ্যাঁ বলুন। মানে তখন কি হলো বলুন। তখন ওই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল, আর ও রিক্সা চালিয়ে গিয়ে বেসামাল হয়ে ম্যাডামের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমরা পরে গিয়ে আহত হয়ে উঠে দেখলাম রিক্সা সম্পূর্ণ ঠিক আছে। এই মিথ্যাবাদের দল! অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি নিশান চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের সাক্ষীর ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে 2000 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। জলদি চলো, জলদি চলো। এই নে। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিক্সা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি, কারণ আমি যে পথ দিয়ে যাই তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই। আজ তোমাকে আমি এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। কোনো কথা বলবে না, চুপ! এই মেয়ে, এই! স্যার, স্যার, বেশি সার সার কইরো না। মাইয়াটার কোনো খোঁজ খবর নাই না, আমার সামনে এসে দাঁড়াইবার সাহস তোমার হইল কেমনে? কাল সকালে পাত্রপক্ষ যখন মেয়েটারে দেখতে আইব, তখন ওনাকে সামনে নীলারে হাজির করতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকবো না। থাকবে, 100 বার থাকবে। তাহলে এক কাজ করুন, নীলা ম্যাডাম কিডন্যাপ হয়েছে এই কথা জানিয়ে পাত্রপক্ষকে কয়েকদিন পরে আসার কথা বলে একটা ফোন করে দিন। আচ্ছা জি, তার বুদ্ধি তুলনা নাই। ভেরি গুড আইডিয়া। কপালে উষ্টা, যে পরামর্শ দিস তাতে এই রাইতে আমার সাথে মেয়েটারও মানিক চুচ্ছে। এদিকে আয়, শোন, আইজ রাইতের মধ্যেই নীলামারে আমি আমার ঘরে দেখতে চাই। আপনিও শুনেন, ম্যাডাম তো আর নাইট শো। আমি কি বয়রা? না, তাহলে আজ তো কো। ম্যাডাম তো আর নাইট শো সিনেমা দেখতে যায়নি যা আজ আমরা রাতের মধ্যে খুঁজে পাবো। কোথায় আছে, কেমন আছে, কে জানে। ছোট লোক, বদমাস কোথাকার, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালো ভালো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বলছি, নইলে। যাকে পথে ধুলো মনে করো, সে যে ধারালো কাচের টুকরো হয়ে তোমার বড়লোকের দেহে আঘাত করে রক্ত ঝরাতে পারে তা বুঝে দেওয়ার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আজ এই ছোট লোক রিক্সাওয়ালা যে দুর্ঘটনার জন্ম দেবে, তোমার বড়লোক গাড়িওয়ালা বাবা টাকার জোরে সে কলঙ্কের দাগ তোমার জীবন থেকে মুছে দিতে পারে কিনা তা আমি দেখব। তার মানে তুমি আমার ইজ্জত কেড়ে নিলে? বাহ বাহ, যে বুদ্ধি আমার মাথায় এতক্ষণে আসেনি তা মনে করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ,
এই মেয়ে, কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? এই মেয়ে, দাঁড়াও, বলছি, দাঁড়াও। কই যাচ্ছে? এই জিমি, এই শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছো, কিন্তু না, গরিব হলেও অমানুষ আমি নই। তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছো, তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি, যাতে কাল সকালে তুমি টের পাও। এসো মা, এসো। ভাই, আপনারা বিশ্বাস করুন, আমি মিস নীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো, ওনাকে স্পর্শ পর্যন্ত করেনি। উনি সম্পূর্ণ পবিত্র। আমি আসি। আসসালামু আলাইকুম। রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি, শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে। আমি আমেরিকাতে বড় হয়েছি, সেখানকার সোসাইটিতে এইরকম ঘটনা কোনো ব্যাপারই না। তুমি তো অবিবাহিতা, এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে। আমার বাবার তা কাছে বলে আমি যাত্রার সাথে রাত কাটালেও তোমার কোনো আপত্তি নেই না? আমাকে বোধ করা স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দালাল হয়ে থাকো। যাও, বেরিয়ে যাও। আপনারা বসে আছেন কেন? বেরিয়ে যান বলছি। চলো নীলা, এটা তুই একটা কাম করলি মা। আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে, তখন তুই কর আমার মান ইজ্জত থাকবো না যাইবো। তোমার মেয়ের জীবনের চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা। বেশ, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো। এই ছেলেটাকে ধরে নিশান। নিশান। নিশান, তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে, তখন সেই আগুনেই আমি তোরে তুলায় মারব। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না মামা, ওই কুত্তার বাচ্চার কলজে আমি এমন দাগ দিয়ে দিব, যা ওর সারা জীবন মনে থাকবে। কে তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দোস্ত, জেমসের লোকেরা খালাম মারে তুলে নিয়ে গেছে। ওই চ্যাম শোয়ের বাচ্চা, আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনে দিব। এই হারামি দল, তোর আমার ছেলেকে চিনিস না। তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। বাচ্চা, তোর এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস? কুত্তার বাচ্চা, তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ করে দেয় নাই, এইবার দিব। বন্ধুর বাচ্চাটাকে শেষ করে দে।
যে মাকে তুই লাঞ্ছিত করেছিস, সে মায়ের আদেশে আজ তোর জীবন আমি ভিক্ষা দিলাম, কথাটা মনে রাখিস। এই দেখ দেখ, ওই যে বড় নাকি সেই বেমাগি মেয়েতে আসছে। ছি 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 ছি, তার যে রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। তবে মাস তিনেক পর যখন কুমারী মা হবে, তখনই সব টের পাবে। কাউকে রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। ছোট লোক বলে যাকে আমি অপমান করেছি, সে নিশান অনেক বড় মনের মানুষ, অথচ মানিলা লোকজন তো কানাঘুষা করতেছে, কয়জনের মুখ আমি বন্ধ করুন? তাই বলতেছিলাম কি, কিছুদিনের জন্য হইলেও দেশের বাইরে তুমি ঘুরায় ভাল লাগবে। এই নে, আমি সব ব্যবস্থা করে রাখছি। পাপা, শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে। কি হলো? নে। পাপা, তোমার কাছে আমার অনুরোধ, আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। যাকে পাওয়ার আশায় এতদিন মামার হুকুমের গোলাম হয়েছিলাম, সেই মীরাই যখন আমাকে আঘাত করেছে, তখন আর চুপ থাকবো না। এইবার আত্মীয় সম্পর্ক ভুলে গিয়ে পাল্টা আঘাতের ব্যবস্থা আমি করবই। কামলা জ্ঞান কও, কি করবা? শত্রু হইয়া আমার বুকের মধ্যে গুতা মাইরা আমার সর্বনাশ করবা? হ্যাঁ না, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। হায় হায় কোকি, এইসব আকামা কথা বলতে নাই। তুমি আমার একমাত্র ভগিনীর ছেলে, আমার নীলারে যখন ভালোবাসো, এই কথা যখন জানি ফেলাইছি, তখন আর চিন্তা করে লাভ নাই। আর এখন তো পুরা বাংলাদেশে আই লাভ ইউ চলতেছে। আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব। মামা, আজ যে কথা তুমি আমাকে দিলে, এই কথা যদি তোমার ঠিক থাকে, তাহলে আমি জেমস তোমার জন্য জীবনও দিতে পারি। পাগল ছাগলের মতো কথা কইও না। আমার জন্য জীবন দিলে আমার মাইয়া বিয়া করবো কারে? মরারে? এইসব কথা বাদ দাও। ওই নিশান হারামজাদার একটা কিছু করা যায় না? করবো মামা, করব। অবশ্যই করব। ওই শালাকে চিরদিনের জন্য কবরে শুয়ে দিব। মাথা গরম করো না। টাকা দিলে যখন এই দেশে বাঘচক্ষু পাওয়া যায়, তখন একটা বাগানে পাঠিয়ে দাও। ও নিশান, কোথায় তুই? বেরিয়ে আয়! ও নিশান, বেরিয়ে আয় কুত্তার বাচ্চা!
দেখো ভাইগনা দেখো, নামের সাথে কামের কি মিল। আমরা এতদিন যা পারি নাই, টাইগার একাই ওরে বিড়াল বানায় আইছে। হিটলার খোল খোল, ঢাকনিটা খোল, শত্রুটার লাশ দেখা মনের খাইজটা পূরণ করি। দেখেন কে স্যার, এবার মনের খায়েশটা পূরণ হয়েছে। শহরের বাচ্চা, তোরা আমাকে কফিনে ভরতে চেয়েছিলি না, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। তাই তোদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি, আমার জীবন নিয়ে যদি তোরা মরণ খেলায় মেতে উঠিস, তাহলে ঝড় তুফান আর আগুন পানির আঘাতে করা এই নিশান মরবে কিনা জানি না, কিন্তু তোরা কেউ বাঁচবি না। কথাটা মনে রাখিস। খুনি, মনে রাখিস, যে নিশানের জীবন কেড়ে নেবার জন্য তোরা মরিয়া হয়ে উঠেছিস, সেই নিশানও একদিন তোদের জীবনে তাল ধরে দাঁড়াবে। মনে রাখবে নীলা, তোমার সবকিছুতে নাক গলানো উচিত নয়। ইস, কিসের মধ্যে কি? তুই এসবের মধ্যে থাকিস না মা। চুপ করো পাপা। এরপরও যদি এই খুনি নরপশুটাকে এই বাড়িতে দেখি, তাহলে ওকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। এই ভাবে করবে না। আপনি বাপ, কিন্তু নীলা ম্যাডাম বাপ কা বেটি না। চুপ কর। আচ্ছা, এমনি আমার শরীর কাঁপতাছে। ভয় পায় না, ভয় পায় না। নিশান, নিঃসঙ্গ জীবনে তোমার মতো একজন জীবন সাথী আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি আপোষে কবুল করে বধূ করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে, তখন কবুল ছাড়াই তোকে বধূ করবো। আয় নিয়ে আয়। খবরদার, জীবনের মায়া থাকলে কেউ একটা এগোবি না। জীবনের মায়া সেদিন ছেড়ে দিয়েছি যেদিন তুই আমাকে প্রথম অপমান করেছিলি। আয়। না, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। পালা কুকুর যখন পাগল হয়ে যায়, তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সাবধানে থাকতে হয়। আসে,
চল ববে। নিশান, নিশান, তোমাকে ভুল বুঝে আমি যে অন্যায় করেছি তা বুঝতে পেরে প্রতি মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, আর তাই তোমার কাছে ক্ষমা চেয়ে সেই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেবার জন্য তোমার কাছে যাচ্ছিলাম। জানি না তোমার হৃদয়ের আসলে আমাকে ঠাঁই দেবে কিনা। আমার জীবনে চাওয়া পাওয়ার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি। আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাব। নীলা। হ্যাঁ নিশান, হ্যাঁ। কিন্তু নীলা, আমার জীবনের অনেক চাপ আর মাঝে দেয়াল হয়ে আছে আমার মায়ের এক স্বপ্ন, যা আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নাও তাহলে আমি আমার পবিত্র ভালোবাসার স্বীকৃতি যেভাবেই হোক মায়ের কাছ থেকে আদায় করে নেব। হ্যাঁ নীলা। হ্যাঁ নিশান। ঈদের জোড়া একেবারে কাঠেলের আঠা, লাগলে ছুটে না। নীলা তরে মাইর খাওয়াইছে, আসু খাই পরে কথা কম। একটু আগে জেমস ফোন করছিল, তুই নাকি নিশান্তে দিয়া আমাকে জেমস রে যে তোরে ভালোবাসে, যার লোক তার বিয়া দিমু, সেই নিশান্তে দিয়ে ওরা অপমান করা তো ঠিক হয় নাই। চুপ করো পাপা। হ্যাঁ, লজ্জা করে না তোমার যে আমার ইজ্জত কে নিতে চেয়েছিল তার হাতে তুমি আমাকে তুলে দিতে চাও? ঠিক, একেবারে ঠিক কথা। চুপ ছাগল। মা রে, জেমস তোরে খুব ভালোবাসে, নিশ্চয়ই তোর অপমান সহ্য হয় নাই তাই মাথা গরম করছে। বুঝলা যাইস না, আমি জেমসের মামা। জেমসের বাবা রাগ করলে আমার 12টা বাজায় দিব। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, আমি সাফ সাফ বলে দিচ্ছি। নিশানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চুপ, কোনো বুদ্ধি দিবি না, কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বল বাবা, কেমন আছিস? কি খবর তোর? কেমন আছি খবর বলতে চাও? তোমার সম্বন্ধী দৌলত খান ও তার মেয়ে আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে। এখন তোমরা আমার লাশ দেখবে, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, জব্বার জব্বার, গাফার গাফার। কি খবর ভাইজান? গিয়ে আমার ছেলে জেমসের খুব বিপদ। আমার ছেলে রাজা ঠিক আছে তো? না, সে খবর জানি না। জেমসের বিপদ কি হয়েছে ভাইজান? জেমসের কথা শুনে মনে হলো যাকে বিশ্বাস করে তাকে শহরে পাঠিয়েছিলাম সেই দৌলত খানি কোন বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আত্মীয় বলে ওই দৌলত খানকে ক্ষমা করবো না। আমারে খুন কইরা যদি তোমাকে মনের জিদ মিটে তাহলে করো, খুন করো, কিন্তু একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দিতে পারি না। দৌলত, ভুলে যেও না আবার দরবারে যা যা চাইবে না জুলমত না, আমিও চাইছিলাম জেমসের লোকের বিয়া দিতে, কিন্তু জেমসে এতটা নষ্ট হয়ে গেছে তা আমার জানা ছিল না, কাজেই ওই বিয়ে অসম্ভব। তাছাড়া আমার নীলামা আরেকজনকে ভালোবাসে। আমি তুমি আমার বাপ হইয়া পোলার দুঃখ কষ্ট সহ্য করতে পারতাছ না, আমিও তো বাপ, আমি কেমনে করব? তাই নীলামার সুখের জন্যে আমার সুখের কবর দিছি। আমার নীলামা যাদের ভালোবাসে তার লগেই আমি আর বিয়া দেব। কে কে সে যে তোমার কাছে আমার ছেলের চাইতে বড় হয়ে গেছে? কি তার পরিচয়? এই সেই ছেলে। এ ছবি এ ছবি এ ছবি কার? কার? নাম নিশান।
নগর এলাকায় ওর মায়ের লোকে থাকে। খবর লয়ে দেখছি গরিব হইলেও শিক্ষিত, আদর্শবান। ওর সাথেই না, যে আমাদের আজরাইল হয়ে বেঁচে আছে, 25 বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজছি, আজ তার সন্ধান যখন পেয়েছি, তখন তোমার আশা কিছুতেই পূরণ হবে না। আমি বেঁচে থাকতে তোমরা নিশানের কিছুই করতে পারবে না। দৌলত, তুমি যাকে শত্রু থেকে আপন করে নিতে চেয়েছো, ও আমাদের চিরশত্রু। আর তাই যা তোমার অজানা ছিল তার সব জানাবো। তার আগে ওকে খুন করে নিজেদেরকে বিপদমুক্ত করব। না নীলা, না, যত বড় বিপদে আসুক, আমাকে তোমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জেমস খালাম্মারে ধরে নিয়ে যেতেছে। কি? ওই জ্যাম শোরের বাচ্চার এত বড় কলিজা, আজ আমি ওকে ছাড়বো না। আপনি খারাপ হলেন, চলেন। চলো। দাঁড়া। কি রে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? তুই কার কথা বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তার মানে তুই ভাইয়ার কথা বলছিস? তুই ভাইয়াকে খুঁজে পেয়েছিস? আসুন, আসুন। আসুন, তাড়াতাড়ি আসুন। ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? ভাইয়া, ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার বোন ভাইয়া। বোন? তুমি আমাদের আমানত মাথার মধ্যে নিশাম চৌধুরীকে নিয়ে কোন অবস্থায় কোথায় আছো? আসুন।
শালা শালা তুমি কেমন আছো? তোমার দোয়ায় আল্লাহর রহমতে সালামতে বেঁচে আছে। দিনের পর দিন আমি ওরা তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এতটা বছর তোমাদের ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে আমার দায়িত্ব পালন করেছি, খোদা আমাকে নিরাশ করেননি। শালা আমাদের নিশান চৌধুরী কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা। ওয়ালাইকুম আসসালাম। ছোট হুজুর, আপনি কি করছেন? খোদা তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছো। বাবা নিশান, আপনি আমাদের চোখের মনি, আমাদের মনি সম্মানী ব্যক্তি। আমরা সবাই আপনার সেবক মাত্র। আপনি বিজয়নগর গ্রামের জমিদার ওই বিজয় চৌধুরীর সন্তান। মা, মা, উনি কি বলছেন? ঠিকই বলছে বাবা, যে সত্য এতদিন তুই জেনেছিস তা মিথ্যে। আমি তোর গর্ভধারিণী মা নই। মায়ের স্নেহে আদরে তোকে আমি লালন পালন করেছি মাত্র। নিশান, যে মরণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি তোকে গড়ে তুলেছি, সেই যুদ্ধ করার সময় এখন এসেছে বাবা। মা, হ্যাঁ বাবা নিশান, শালা আমার স্ত্রী, আর এরা আমার পুত্র পুত্রবধূ আর নাতি, আর ওরা আপনার বাবার সুখ দুঃখের সাথী। আপনাদের পূর্বপুরুষের পর আপনার বাবা ছিলেন বিজয়নগর গ্রামের জমিদার বিজয় চৌধুরী, যিনি নিজেকে কখনো জমিদার মনে করতেন না। গরিব অসহায় মানুষদের আপদে বিপদে তিনি ছিলেন সবার পাশে। তারই গচ্ছিত আমানত আপনি আর মা রানী। হ্যাঁ ভাইয়া, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপনজন। রানী, ভাইয়া, রানী, ভাইয়া। দয়াল বাবার দেয়া এই পবিত্র তাবিজ আপনার বাবার সবচেয়ে বড় আমানত। আপনার বংশের রীতি অনুযায়ী বংশানুক্রমে চলে আসছে। আপনাদের বংশের বাইরে অন্য কারো গলায় এই তাবিজের শক্তি কাজ করে না। এর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে, যার কারণে এটা গলায় থাকলে কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই আপনার বাবার মৃত্যুর আগ মুহূর্তের ওয়াদা পূরণ করার জন্য এই তাবিজ আপনার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। কেন? বলবো, সব ঘটনা আজ খুলে বলবো। 25 বছর আগে একদিন গরিবের অধিকার আদায় করার জন্য জীবন বাজি রেখে আপনার বাবা অত্যাচারী জুলুমবাজ ওই জুলমত খানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুকুর আলহামদুলিল্লাহ। চলো সবাই।
সাহস আমাদের বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান হতে চাস? আজ সে আশা তোর পূরণ করে তোকে কবরে পাঠিয়ে দেবো। ফুটপাতে থেকে লাভ বাহাদুর হবার শখ না? আজ তো সেই শখ আমরা মিটিয়ে দেবো। চেয়ারম্যানের বউ হবি? তোর গর্ভের সন্তান বড় হয়ে উত্তরসূরি হবে। ছোট জাত থেকে উজরা করবি না। ধনী গরিব সবার নির্বাচন করে অধিকার আছে, কিন্তু আমরা গরিব বলে আপনার আমাদের কোনো অত্যাচার করতে হয় না। অধিকার আদায় করতে চাস? করাচ্ছি। গাড়ি চাপা দিয়ে ওর মনের আশা তুমি পূরণ করো। চালাও গাড়ি, ধ্বংস করে দাও ওকে সহ ওর বংশের প্রদীপকে। সাবধান, 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 সাবধান করে দিচ্ছি সবাইকে। এই বিজয়নগরের মাটিতে দাঁড়িয়ে এই বিজয় চৌধুরীর সাথে লড়াই করার সাহস তোদের কি করে হলো তাই সাবধান করে দিচ্ছি। ওই তরবারের সীমানা পার হয়ে কারোর পা এগিয়ে আসলে দেহ থেকে তার হাত পা পল্লাটা আলাদা হয়ে যাবে। মেজো, বুঝেছো কার বুদ্ধিতে এই চাষা আকবর নির্বাচন করার সাহস পেয়েছে? এই চাষা যদি চেয়ারম্যান হয় তাহলে উনি সেই ফায়দা লুটবে। মুখ সামলে কথা বলো। আমি তোমাদের মতো লোভী নইছে। আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে। আল্লাহর রহমতে আমার বাপ দাদা যে রেখে গেছে তার চেয়ে বেশি কিছু আমি চাই না, কিন্তু আমি বেঁচে থাকতে জুলুম অত্যাচার করে এই গরিবের হক তোমরা কেড়ে নিতে পারবে না। ভাইজান ভুলে যাবেন না, আমি আপনার ভগ্নিপতি। আমাদের বিরোধিতা করা আপনার উচিত হবে না। না, আমার সাথে অন্যায় করে ক্ষমা পেতে পারো, কিন্তু খেটে খাওয়া অসহায় গরিব মানুষগুলোর উপর কোনো জুলুম আমি বরদাস্ত করব না। এরা অসহায় আর গরিব হলে আমাদের বিরুদ্ধে নির্বাচন করার সাহস কি করে পায়? এই চুপ! যে গরিবদের পরিশ্রমের ফসল ভোগ করে তোমরা ধন সম্পত্তি দ্বিগুণ করো, যাদের ভোট নিয়ে তোমরা ক্ষমতা দখল করো, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা কোন আইনে লেখা আছে শুনে রাখো। আমার সমর্থন নিয়ে তোমরা প্রতিবার নির্বাচনে জয়ী হয়ে যে ক্ষমতার অপব্যবহার করেছ আজ থেকে তার করতে পারবে না। এবার এই আকবরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমাদেরকে জয় হতে হবে। ভাবি যান, টিএনএর অফিস থেকে আমার নমিনেশন পেপার নিয়ে আসুন। ওই
একজন গর্ভবতী মায়ের পেটে লাথি মারা শাস্তি কি জানিস? মৃত্যুদণ্ড। কিন্তু আমি তোকে সেই শাস্তিতে মারবো না, জিন্দা লাশ বানিয়ে বাঁচিয়ে রাখবো। ভাবি, জুতা খুলে এর গালে মারো, যাতে এই জুতার বাড়ি ওদের বংশের মুখে গিয়ে পড়ে। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, সাবধান, সাবধান। এত কিছু হওয়ার পরেও তোমার ভাইয়ের ছেলের নাম রাখা অনুষ্ঠানে যেতে চাও? ভাই পর্যন্ত সইটাই বলছো? তুমি কি করলে? আজ থেকে তোর ভাইয়ের নাম বন্ধ মুখ আনতে পারবি না, এটা আমার আদেশ। ওর গায়ে হাত তুলতে লজ্জা করলো না তোর? ভাই যদি প্রকাশ্যে আমার গায়ে হাত তুলতে পারে, তাহলে আমি কেন পারবো না? চুপ কর। বৌমা, তুমি ভেতরে চল। মনে রাখিস, যার সাথে শক্তিতে পারবি না তাকে বুদ্ধিতে শেষ করে দিতে হয়। আর তাই কাল বিজয় চৌধুরীর ছেলের নাম রাখার অনুষ্ঠানে যাবার ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। আমি বাড়িতে আসবো, তোমাকে দেখবো, সে আশাই ছেড়ে দিয়েছি ভাইয়া। মানুষের ইতিহাসে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, কিন্তু ভাই বোনের সম্পর্ক আজীবন থাকে। বোন, যা ভিতরে যা। চেয়ারম্যান সাহেবের ভাবসাব দেখছি অন্যরকম হয়ে গেছে, তাই না হুজুর? ইয়া আল্লাহ, রজব, রমজান ও জিলকদ মাসে যাদের জন্ম, সেই জন্ম তারিখ অনুযায়ী জন্মদাতা জমিদার বিজয় চৌধুরীর উত্তরসূরি হিসেবে বিজয়ের নিশান অর্থাৎ নিশান চৌধুরীর নামটি অর্থপূর্ণ বিধায় নামটি রাখা যেতে পারে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ও যেখানে থাকবে সেখানে কোনো বিপদ আপদ আঘাত হানতে পারবে না, দুষ্ট চোখের মহাশক্তি ওকে পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, বাপ কা বেটা হবে। হুজুর, এমন দিনক্ষণ দেখে আপনাদের বংশের কারু নাম রাখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী,
বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী। আমার প্রিয় গ্রামবাসীগণ, আপনারা এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি খুব আনন্দিত। আমার শ্রদ্ধেয় বাপ দাদারা আমার জন্য যে জমি রেখে গেছেন, আজ থেকে তার 500 বিঘার মালিক আপনারা। আপনারা আমার ছেলে এই নিশান চৌধুরীর জন্য দোয়া করবেন। নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী, নিশান চৌধুরী। আসসালামু আলাইকুম। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, আসেন বসেন। না থাক, সবাইকে আসসালামু আলাইকুম। আগামীকাল সবই জেনেছি, এখন কেন এসেছো তা বলো। এত বড় মহান দায়িত্ব পেয়ে আমি গর্বিত। তাই আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিরা যদি অনুষ্ঠানে আসেন, তাহলে নিজেকে ধন্য মনে করব। আসি। আরে যাবে যাবে, যাওয়াই উচিত। আমার অপরাধটা কি? তুই ওকে সম্মান করে দাঁড়ালি কেন? হুজুর, আপনি চেয়ারম্যান নেই তাতে কি হয়েছে? আমার সম্মান দেওয়ার অভ্যেসটা তো আজও রয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদেরও সম্মান করার জন্য যে দাওয়াত দেওয়ার বুদ্ধি বিজয় চৌধুরী করেছে, কাল সেই অনুষ্ঠানে গিয়ে দেখব চাকরের ছেলে কি করে ইমাম হয় আর চেয়ারম্যান কি করে প্রধান অতিথি থাকে, বিজয় চৌধুরী কেমন করে সেই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার বিজয় চৌধুরী, আপনি যা করছেন তা অন্যায়। কিসের অন্যায়? কোন কিতাবে লেখা আছে এটা অন্যায়? সমাজের নিয়ম নীতি আদর্শ বলে একটা কথা আছে। পবিত্র কোরআন শরীফ যার উপর নাজিল হয়েছিল, আমাদের নবী রাসূলে করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন গরিব। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কৃতদাস, যিনি পবিত্র আজান দিয়েছিলেন, যার সুমধুর কণ্ঠে আজান শুনে শত শত বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জুলমত খান ভুলে যাবেন না, মৌলানা হোসেন আলীর বাবা চাকর হলেও একজন খাঁটি মুসলমান ছিলেন, যিনি তার সন্তানকে আলেম পাশ করিয়ে ইমামতি করার যোগ্য করে গড়ে তুলেছেন, যার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমাদের জন্য জায়েজ। তারপরেও যদি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে তাকে অসম্মান করে একটি কথা বলা হয়, তাহলে আপনাদের দেহ থেকে হাত পা কল্লাটা আলাদা করে ফেলবো। ভয়ে দেখি আপনি সিদ্ধান্ত সঠিক করতে পারবেন না ভাইজান। হ্যাঁ, আমরা কেউ ওর মতো ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। মুয়াজ্জিন সাহেব, আজান দেন।
আমাকে মাফ করবেন, আমি আজান দিতে পারবো না হুজুর। মৌলানা হোসেন আলী সাহেব। জি হুজুর। আজ আপনি আজান দিয়ে নামাজ আদায় করার প্রস্তুতি নিন। জি। আপনার কণ্ঠের মধুর আজান শুনে ওনারা বুঝুক কাকে ওনারা অসম্মান করতে চেয়েছিল। আকবর, এ সহ্য করে নে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر জমিদার বিজয় চৌধুরীর নির্দেশে জুলমত খান ও তার পরিবারকে আজ থেকে এক ধরে করা হলো। আজ থেকে জুলমত খান ও তার বংশের কারো সাথে কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না। আলাম হুজুর, আমি আর কাজ করুন না। কেউ যদি এই আদেশ অমান্য করে তাহলে তাকে 50টা বেত্রাঘাত ও 2 মাসের জন্য গ্রাম ছাড়া করা হবে। চিৎকার করো, আর জোরে চিৎকার করো। মা, কি হয়েছে? ছেলে হয়েছে, তবে একটু সমস্যা আছে। কি কি মরে যাবে? না না না, মরবে না, মারবে মারবে। মামাকে মারার উপযুক্ত হাতিয়ার জন্ম নিয়েছে। জব্বার, তোর বউ বিজয় চৌধুরীকে মারার পথ উপহার দিল। উপহার। তাই সেই খুশিতে আমরা ফুর্তি করব, ফুর্তি। জমিদার বংশের একমাত্র কর্তা এখন উনি। তার নামে হয়ে ভাগ্নিকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। তা না হলে স্বপ্নের শ্বশুরবাড়ির সবাই কানাঘুষা করে মন্দ বলে স্বপ্নকে কষ্ট দেবে। কিন্তু বোনের কষ্ট দূর করতে গিয়ে হুজুরের উপর বিপদ আসতে পারে। এক ঘরে করে দেওয়াতে জুলমত খান আর হুজুরের জীবনও কেড়ে নিতে পারে। তা আমি জানি, কিন্তু উনি যদি না চান তবুও ক্ষতি হবে। এমন হতে পারে শ্বশুরবাড়ি কুটুমদের বলা অপবাদের কথা সহ্য করতে না পেরে স্বপ্ন আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তাই ওনাকে ওদের এক ঘরে করে দেওয়ার আদেশ সমন্বয় করে নিজেকে প্রথম আসামি হয়ে ভাগ্নিকে দেখতে যেতে হবে। না বেগম সাহেবা, তাহলে সুযোগের অপেক্ষায় থাকা ওরা হুজুরকে জীবিত ছাড়বে না। স্বপ্না, স্বপ্না, গোলামা, দাঁড়া। গোলামা, এত কাছে এসো
এভাবে চলে যাচ্ছিস? ভাইয়া, তোমার কোনো ক্ষতি হলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না ভাইয়া। তোর বাড়ি গেলে আমার ক্ষতি হবে, তুই তা ধারণা করছিস? হ্যাঁ ভাইয়া, জানি না জীবনে কি পাপ করেছিলাম, কি শাস্তি আজ পাচ্ছি। আর তাই তোমার মতো মহৎ ভাইয়ের ক্ষতি করার জন্য একটি অমঙ্গলের দিনে জন্ম নিয়েছে আমার ছেলে। ভাইয়া, তোমার জন্য যদি তোমার কোনো অমঙ্গল হয় তাহলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। এত ভয় করিস না লক্ষ্মী বোন আমার, আমাকে রক্ষা করার জন্য বাবা মায়ের দেওয়া দয়াল মুর্শিদের তাবিজটাই যথেষ্ট। আরে তুই আমার কলিজার টুকরার বোন, আরে তোর জন্য যদি আমার জীবনও যাবে, আমি তোর বাড়িতে যাব, তোর ছেলেকে দেখে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদরের বোনের ছেলেকে দেখতে এসেছেন, ভালো করে প্রথম এবং শেষ দেখা দেখেন না, মানে বারবার তো আর এই বাড়িতে পা রাখবেন না, ভাগ্যের মুখও দেখতে পাবেন না, তাই না? তোর চোখের পানি নয়, তোর মনের আনন্দ দেখার জন্যই আমি এসেছি। আসি বোন। ভাইয়া, কতদিন পরে আমার বাড়িতে এলে খালি মুখে চলে যাবে, অন্তত কিছু একটু মুখে দিয়ে যাও। শুনে কি বৌমা, দুপুর বেলায় খাওয়ার সময় কাউকে খেতে না দিয়ে যেতে বলা ঠিক না। তাছাড়া আপনি না চাইলেও আমরা কি তা মানতে পারি? আসুন খেয়ে যান। ধন্যবাদ, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাই। আরে যাবেন যাবেন, খাওয়া দাওয়ার পর খুব শীঘ্রই যাওয়ার ব্যবস্থা করব। কি হলো, তোমার ভাইয়ের পছন্দের পায়েস দিচ্ছ না কেন? আরে দাও দাও, নিজ হাতে ভাইকে খাইয়ে দাও। কতদিন তোর হাতে খাইনি, দে বোন, তোর হাতে আমার প্রিয় খাবারটা খাইয়ে দে। দিচ্ছি ভাইয়া।
সাহেবা, আকবর ভাই, ও সেই কখন এই বাড়িতে গেছে, এখনো আসছে না। ওর কোনো বিপদ হয়নি না তো? আল্লাহ জানেন বেগম সাহেবা। হুজুর বলে গিয়েছেন ভাগ দেখে দেখে ওই বাড়ি থেকে ফিরে এসে এই বিজয়নগরের মাটিতে পা রাখার আগে নিজের আদেশ অমান্য করার শাস্তি তিনি নিজেকে দেবেন। আপনি ছাড়া কেউ তাকে তার সিদ্ধান্ত থেকে ফেরাতে পারবে না। তাই হুজুরকে এই শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে নিতে এসেছি। কিন্তু উনি কি আমার কথা রাখবেন? তাহলে নিশান বাবাকে নিয়ে চলুন, সন্তানের দোহাই দিয়ে হুজুরকে শাস্তির হাত থেকে রক্ষা করুন। চলুন বেগম সাহেবা, চলুন। ভাবি, এই হাড়ি পাতিল মাছতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। এই সবই তোমার ভাইয়ের জন্য। দেখেছো দেখেছো ভাবি, আমাদের লাট সাহেবদের কাণ্ড। কতগুলো পায়েস রাখা হলো, অথচ তার ভাই ছাড়া আর কেউ করে মুখে দেয়নি। নে, তুই খা, তুই খা। আরে পায়েস খেয়ে কুকুরটা এমন করছে কেন? তোরা কোথায়? মা, বিজয় চৌধুরীকে যে তোরা বিষ খাইয়েছিস, ওর দমটা টের পেয়ে গেছে। তাই ভাইকে জানাতে যাচ্ছে। বিজয় চৌধুরী যদি বিষ খাওয়ানোর কথা জানতে পারে, তাহলে সম্পূর্ণ আক্রান্ত হওয়ার আগে যেভাবেই হোক নিজেকে বিষ মুক্ত করে বেঁচে যাবে। আর ও বেঁচে গেলে আমাদের কাউকে ছাড়বে না, ধ্বংস করে দেবে আমাদের বংশকে। তাই যেভাবে হোক সবটাকে ধরতে হবে। রহমতের মালিক খোদা, আমার ভাইয়ের উপরে তুমি রহমত করো আল্লাহ। মারো আমাকে। না হুজুর, আমি আপনাকে মারতে পারবো না। তাহলে আমি বিজয়নগর ছেড়ে চলে যাব। আর যদি তা না চাও, মারো, মারো আমাকে, মারো। আমি বলছিলাম কি, ভাইয়া তুমি যে পায়েস খেয়েছো, ওই পায়েস ওরা বিষ মিশিয়ে দিয়েছে ভাইয়া। আমি নিজে তো তোমাকে বিষ খাইয়েছি ভাইয়া, তুমি বিষ খেয়েছো ভাইয়া। বিজয়, আমরা তো শক্তিশালী দেহের জোর কবরের ব্যবস্থা করে দিয়েছি। এখনই ওকে মারার একমাত্র সময়। যা, ওর নাম নিশানা এই দুটো থেকে মুছে ফেল।
আর এক মুহূর্ত দেরি না করে আমার ওই আমানত আর নবজাত সন্তানকে নিয়ে তুমি চলে যাও। যাও আকবর, পালাও। না হুজুর, না, আমি পারবো না, আমি পারবো না। আমার কসম লাগে, তুমি যাও আকবর। আকবর, আকবর, আমি মরে গেলে এর প্রতিশোধ নিও ভাই, প্রতিশোধ নিও। যাও আকবর, যাও, যাও আকবর। আপনি ওকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যান। যাও। ভাইয়া, এই সব কিছুর জন্য আমি এবং আমার সন্তান দায়ী। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দিও ভাইয়া, আমাকে তুমি মাফ। ভাবি, ভাবি যাও। আমার সন্তান কিনে পালাও ভাবি। ওকে আমার আদর্শে গড়ে তুলে এর প্রতিশোধ আমার হুকুম ভাবি, আমার হুকুম ভাবি। পালাও তুমি, ভাবি তুমি পালাও, পালাও ভাবি তুমি। অনেক চালিয়েছিস, আমাদের মান সম্মান শেষ করে দিয়েছিস, যার পরিণাম তোকে জীবন দিয়ে শেষ করতে হলো। এবার তোর নাম নিশানা এই দুনিয়া থেকে মুছে ফেলবো। এই জুলমত খান, ভেবেছিস আমি মরে গেলে তোরা বেঁচে যাবে, কিন্তু না,
তোদের আজরাইল হয়ে প্রতিশোধ দিতে আর গরিবের অধিকার ফিরিয়ে দিতে এই বিজয়ের নিশান এই মাটিতে ফিরে আসবে, তোদের ধ্বংস করে দিতে আসবে। আমার নিশান আসবে, আমার নিশান আসবে। এই নদীতে গোসল সেরে তোর বাবা যে কোনো নতুন কাজে পা বাড়াতেন। নিশান, তোর বাবা যে আদেশ দিয়েছিলেন আমি তো পালন করেছি। এবার তুই তোর দায়িত্ব পালন করে তোর বাবার আত্মাকে শান্তি দিবি বাবা। হ্যাঁ বাবা, হুজুরকে খুন করার পর ওই খুনিরা একের পর এক জুলুম, অত্যাচার, খুন খারাপি করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যাদেরকে গ্রাম ছাড়া করেছে, আপনার বাবার সেই প্রিয় মানুষদের আবার গ্রামে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এবার আমি খুনি জুলুমবাজদের অস্তিত্বকে ধ্বংস করে দিয়ে গরিবের অধিকার ফিরিয়ে দিব। আমার বাবার আত্মাকে আমি শান্তি দিব। আমার কাছে অবাক লাগছে, এতদিন যে বিপদের চিন্তায় ছিলাম সেই বিপদের মুখে থেকেও তোদের মনে এত আনন্দ কি করে হয়? মুখ দিয়ে খাবার কি করে ঢোকে? ভাইজান, তুমি খামাখা টেনশনে আছো। সারা শহর তন্ন তন্ন করে খুঁজে যখন পাইনি, তখন আমার মনে হয় আমাদের ভয় এমন কোথাও গিয়ে লুকিয়েছে, জীবনে আর এই এলাকায় ফিরে আসার সাহসই পাবে না। ঠিক বলেছো চাচা। আরে বাঘের ভয় কি বিড়াল কখনো বনে থাকে? ও বিড়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চা। আমাদের কাঁচা মাংস চিবিয়ে না খাওয়া পর্যন্ত হাত পেতে বসে থাকবে। যে কোনো সময় হিংস্র থামায় আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করবে। তাই ওকে জীবিত বা মৃত হাজির না করা পর্যন্ত খাওয়া দাওয়া তো দূরের কথা, কেউ এক ফোঁটা পানি স্পর্শ করতে পারবে না। আমি কইছিলাম কি, এই সবের মধ্যে আটকাইয়া না রাখা আমাকে যাইতে দাও, তারপর বাচ্চা মরার খেলায় যদি বাচ্চা থাকো তখন তোমার ছেলেরা আসা আর সব পূরণ করো। না, ওই সুরের বাচ্চাকে তো মারবই, তার সাথে জ্যাম্পস মিলার বিল দিয়ে ওর কলজায় দাঁত দিয়ে দেবো। মাতে আমি তোর আশা পূরণ করতে পারলাম না, আমাদের মাফ করে দিস। না বাবা, না। আল্লাহ যদি সহায় থাকে আমার বিশ্বাস নিশানদের আশা পূরণ হতে দেবে না। এই চোখ কান খোলা রেখে সতর্ক দৃষ্টিতে চারিদিকে খেয়াল রাখ, অপরিচিত কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। জি হুজুর। এই চল যা, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পাপা,
আজরাইল হয়ে মাটিতে পা দিয়েছি। আমাকে মারা বৃথা চেষ্টা করলে আজ তোরা মরবি। চুপ! তোর মরণ প্রক্রিয়া এখানে ডেকে এনেছে। বলেছিলাম না ওই হারামজাদা এত সহজে আমাদের ছাড়বে না। হুজুর ঠিকই বলেছেন, আপনি বুঝলেও এরা বোঝে না। 25 বছর আগে যাদের গ্রাম ছাড়া করেছিলেন তাদের সবাইকে আবার গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। আমি চুপ থাকলে কি হবে? এতক্ষণে মনে হয় গ্রাম ছাড়া লোকগুলো সবাই চলে এসেছে। আসুক আসুক, এবার কাউকে পালিয়ে বাঁচতে দেব না। হ্যাঁ হ্যাঁ, এবার মারবো না হয় মরবো, কাউকে ছাড়বো না। আয় বাবু। আসসালামু আলাইকুম। ভালো আছো? তোর বাবাকে খুন করেছে, এবার তোর লাশ কাটিয়ে তোর ভাইকে মরণ বার্তা পাঠাবো। না বাবা, আমি ওকে বাঁচিয়ে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য ওকে বিয়ে করব। কাজের ঝি বানিয়ে বিজয় চৌধুরীর বংশের মুখে চুন কালি মাখাবো। ও, এই কুলাঙ্গার বংশের রক্ত তুমি? আগে যদি জানতাম তাহলে তোমাকে দিয়েই আমি আমার বাবার হত্যার প্রতিশোধের পালা শুরু করতাম। আর তা যখন পারিনি তখন আজ তোমাকে অনেক ক্ষমা করবো না। আজ আমার কথা তোকে শুনতে হবে, তা না হলে তোকে আমি খুন করব। খবরদার, আমার দিকে এক পাই গুলে তোমাকে আমি খুন করে ফেলবো। তাহলে না, আমাকে খুন করে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। রানী, তোমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্যই আমি বাবার পক্ষে কথা বলে অভিনয় করেছি। তাছাড়া আমার কোনো উপায় ছিল না। যে মামা আমাকে দেখতে এসে নিজের জীবন বিসর্জন দিয়েছে তার মেয়ের জীবন রক্ষা করার জন্য, আর যদি আমাকে মরতে হয় তাহলে আমি তাই করব। রাজা, আমার সন্তান হয়ে তুই আমার সাথে বেইমানি করছিস? যার বাবা ছিল আমাদের শত্রু, যার ভাই আমাদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাকে তুই বাঁচাতে চাস? কিন্তু না, আমি ওকে বাঁচতে দেব না। সাবধান! তোমার মা এখনো বেঁচে আছে। কিন্তু আমি ছাড়া কেউ জানে না সে কোথায় আছে। তুমি আমার ছেলেদের ছেড়ে দিলে আমি তোমার মায়ের ঠিকানা বলে দেব। যে চরে তোমার বাবার কবর সেখানেই তুমি তোমার মাকে পাবে। আমি ওকে সত্যি কথা বলে ওর মায়ের কাছে পাঠিয়েছি শুধু একটি মাত্র কারণে, ও যেমনি আমার সামনে আমার ছেলেকে মারতে চেয়েছিল তেমনি ওর মায়ের সামনে ওকে নির্মম ভাবে খুন করবি, এটা আমার আদেশ।
ঈশ্বর, তোর বাবারই কবরে থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তোর বাবা যেখানে শুয়ে আছে সেই মাটিতে যেন আমার মৃত্যু হয়। আরো ফরিয়াদ করেছি, আমার মৃত্যুর আগে তোর মুখখানা যেন একবার দেখতে পারি, তোর বুকে মাথা রেখে যেন মরতে পারি। আল্লাহ আমার সেই ফরিয়াদ কবুল করেছে। মা, ঈশান, বাবা আমার, মা, মা, বাবার মৃত্যু তুমি দেখেছো, এবার তাদের নির্মম মৃত্যু তুমি দেখবে মা। যারা আমার বাবাকে তোমার সামনে খুন করেছে, আজ সেই আশা পূরণ করার জন্য খোদা তাআলা আমাকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে মা, তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। তোর বাবাকে খুন করার পর তোর মা কবর দিয়েছিল, আর আজ তোর মায়ের সামনে আমরা তোকে জ্যান্ত খবর দেব। বিজয় চৌধুরীর আশা আকাঙ্ক্ষাকে পুলিশ সাফ করে দেব। এবার খবর কর। বাপের কাছে যা, বাড়ি যাবে। এতটা বছর আমি নীরবে নিস্তব্ধে তোমার পাশে ছিলাম, মৃত্যু কামনা ছাড়া আর কোনো চাওয়া আমার ছিল না, কোনো ফরিয়াদ আমার ছিল না। কিন্তু আজ যদি খোদা আমার সন্তানকে এই বুকে ফিরিয়ে দিয়ে কেড়ে নিতে চায়, তাহলে আমার নিশানের আগে আমার জীবন কেড়ে নিতে হবে। চোখের সামনে তোমার মতো আমার বুকের ধনকে আমি কেড়ে নিতে দেব না, কেড়ে নিতে দেব না, দেব না, দেব না।
হে দয়াময় খোদা, তুমি রহমান রাহিম, তুমি জীবনদাতা, তুমি জীবন নেওয়ার মালিক, তুমি সর্বশক্তিমান। তাই এক মায়ের করুণা হাজারি এবং এক সন্তানের মৃত্যু যন্ত্রণার হাহাকার শুনে আমার অতৃপ্ত আত্মা নীরব থাকতে পারেনি। কুদরতের হাত দিয়ে আমার স্ত্রী সন্তানকে রক্ষা করো এবং ধ্বংস করে দাও ওই জালিমদের। আমার সন্তানকে শক্তি দাও খোদা, শক্তি দাও। আমার সমাধানকে তুমি রক্ষা করো খোদা, 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 রক্ষা করো খোদা। বিজয় মিশনকে তো বাবা শেষ করতে চেয়েছিল, এবার তোকে শেষ করে তোর বাবার কলিজা আমি দাগা দিয়ে দেব। এই হাত দিয়ে তুই আমার বাবাকে বিষ খাইছিলি না? আমি প্রথম আমার বাবার জীবন কেড়ে নেওয়ার জন্য আঘাত করেছিলিস না? এবার বোঝ মরণ যন্ত্রণা কেমন লাগে, বোঝ।
এই হাত দিয়ে তুই আমার বাবাকে শেষ আঘাত করেছিলি, আমাকে জ্যান্ত কবর দিয়েছিলি না? হ্যাঁ? আমি অপরাধী, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে জীবন ভিক্ষা দাও। আজ তুই মরণ যন্ত্রণার চিৎকার দেবে, এই চিৎকার আমার বাবার কানে গিয়ে পৌঁছবে, আমার বাবা আপনার শান্তি পাবে। ও নিশান চৌধুরী, 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 নিশান চৌধুরী। মিয়া, তোমরা সুখে থেকো। আলহামদুলিল্লাহ। এসো, এসো মা, এসো।